জুলাই ২০২৪ ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেওয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস, যে মাসে ছাত্র জনতার ওপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনার সরকার। নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ, প্রায় ৮৫০ শহীদ আর কয়েক হাজার আহতের আত্মত্যাগের ঋণ এখনো খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে। ২০২৪-এর ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতেই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। তখন ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ: ৫৫ কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া। ২০২৪-এর ১ জুলাই ২৪ দিনের বিরতির পর শিক্ষার্থীরা কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন। এরপর আন্দোলনকারীরা দাবি পূরণের জন্য ৪ জুলাই সময়সীমা নির্ধারণ করে দেন। ৫ জুলাই সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা জোরদার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ, সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন এবং ৭ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। এর পাশাপাশি তারা ৬ জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। কোনোভাবেই কোটা ৫% উপরে হতে পারে না। আমি সংস্কার চাচ্ছি, আমি বাতিল চাচ্ছি না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কোটা রাখা অবশ্যই আবশ্যক হবে। কর্মসূচি প্রতিনিয়ত জোরালো হতে থাকবে। ৭ জুলাই বাংলা ব্লকেডে শিক্ষার্থীরা রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করায় ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে পড়ে ঢাকা মহানগরী। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ১০ জুলাই আপিল বিভাগ ৪ সপ্তাহের জন্য কোটার ওপর স্থিতাবস্থা জারি করেন। তখন সব গ্রেডে সরকারি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। আর ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনকারীরা দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে তাদের পেশি শক্তি ব্যবহার করছে, যা অযৌক্তিক ও বেআইনি। অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে। আওয়ামী লীগ নেতা ও সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং মহানগরীর বাইরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং পুলিশের বাধা সত্ত্বেও সড়ক, মহাসড়ক ও রেলপথে যান চলাচল ব্যাহত করেন। ১৪ জুলাই শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ সহ মিছিল বের করেন এবং পরে তাদের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন। সন্ধ্যায় গণভবনে এক প্রেস ব্রিফিংয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার এমন বিতর্কিত মন্তব্য কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। শেখ হাসিনার ওই মন্তব্যের জবাবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলাকায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মহিলা হলের ছাত্রীরা ছাত্রাবাসের গেটে কর্তৃপক্ষের লাগানো তালা ভেঙে বিক্ষোভে যোগ দেয়। শিক্ষার্থীরা তখন স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তাদের এই স্লোগান নিয়েও আওয়ামীপন্থী অনেকে সমালোচনা করেন। একই দিন তৎকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধ করতে অপারেটরদের নির্দেশ প্রদান করেন। ১৬ জুলাই সারা দেশের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালায়। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হওয়ার ফুটেজ ও ছবি এদিন ভাইরাল হওয়ায় রাতে সাধারণ শিক্ষার্থীরা পাল্টা লড়াই করে ছাত্রলীগকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করার পাশাপাশি ঢাবি ও রাবির বেশিরভাগ হলের নিয়ন্ত্রণ নেয়। এর প্রেক্ষিতে শেখ হাসিনা সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তবে পরদিন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে ঢাকায় ও অন্যান্য 47টি জেলায় ব্যাপক সহিংসতা ঘটে। হাজার হাজার শিক্ষার্থী পরিবহন বন্ধ কার্যকর করার জন্য অন্যান্য বিভিন্ন গ্রুপের সাথে যোগ দেন। পুলিশ ও অজ্ঞাত ব্যক্তিরা বুলেট, শটগানের গুলি ও রাবার বুলেট দিয়ে তাদের উপর গুলি চালালে কমপক্ষে 29 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্র্যাক ইউনিভার্সিটি ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আন্দোলনকারীরাও পুলিশকে ধাওয়া দেন। তাদের ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা একটি ভবনের ছাদে আশ্রয় নেন। পরে র্যাবের একটি হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নেওয়া হয়। 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। আন্দোলনকারীরা বিটিভি ভবন, সেতু ভবন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিভিন্ন টোল প্লাজায়ও আগুন দেন তারা। সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় এবং মেট্রো রেলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। 18 জুলাই তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কারকারীদের আজই সংলাপের আহ্বান জানালেও সেটি নাকচ করে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি। তিনি লেখেন, শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে। ওই দিন রাতে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই 80% নিয়োগ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তখন জরুরি এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের কাছে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 80% নিয়োগের সুপারিশ করা হবে। বাকি 20% কোটায় রাখা হবে। 19 জুলাই শেখ হাসিনা সরকার মধ্যরাতে দেশব্যাপী কারফিউ জারি করে এবং দিনব্যাপী সহিংসতায় কমপক্ষে 66 জন নিহত হওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করে। নরসিংদীর কারাগার, মেট্রো রেল স্টেশন ও বিআরটি অফিস সহ আরও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 20 জুলাই সেনা মোতায়েনের মধ্যে কারফিউর প্রথম দিনে অন্তত 26 জন নিহত হয়। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। মোহাম্মদপুরেও সংঘর্ষ হয়। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা আন্দোলনের নেতা এবং বিএনপির কয়েকজন নেতাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলামকে ওই দিন ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা মামলার রায় প্রদান করে। সিভিল সার্ভিসের চাকরির বেশিরভাগ কোটা বিলুপ্ত করে এবং সিভিল সার্ভিসে 93% নিয়োগ মেধার ভিত্তিতে সাধারণ আবেদনকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে 56 জন সমন্বয়কের পক্ষ থেকে সংবাদকর্মীদের কাছে একটি যৌথ বিবৃতি পাঠানো হয়, যাতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 300 জনেরও বেশি ছাত্র ও মানুষ নিহত হয়েছে। শুধুমাত্র আদালতের আদেশ ব্যবহার করে সরকার হত্যার দায় এড়াতে পারে না। 27 জুলাই ডিএমপির গোয়েন্দা শাখা আরও 2 সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয়। তাদের ব্যক্তিগত নিরাপত্তা দিতে এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় ডিবি কার্যালয়। ওই দিন শেখ হাসিনা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান এবং বলেন, অর্থনীতিকে পঙ্গু করতে সহিংসতা চালানো হচ্ছে। 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ডিবি। পরে রাত 9টার দিকে ডিবি কার্যালয়ে রেকর্ড করা একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে আগে হেফাজতে নেওয়া 6 সমন্বয়কারী সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান।
তবে আন্দোলনকারীরা সেই বিবৃতিকে ষড়যন্ত্রমূলক বলে প্রত্যাখ্যান করেন। ৩ আগস্ট কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। হাসিনার পদত্যাগ ও সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। শেখ হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিন একদিন এগিয়ে তা ৫ আগস্ট করা হয়। ৫ আগস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কারফিউ ভেঙে রাজধানীতে আসতে শুরু করেন। মার্চ টু ঢাকা কর্মসূচি রূপ নেয় মার্চ টু গণভবনে। দুপুর নাগাদ ভেঙে পড়ে শেখ হাসিনার নিরাপত্তা বলয়। পতন হয় দীর্ঘ শাসনের। হাসিনা তার বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান এবং পরে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করেন।